লাশটাকে রুম থেকে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে দিয়ে আয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শালিকে আজ মেরে দিলাম, খুব বিরক্ত করছিল। মামুন ফোন কেটে দিয়ে আবার সিগারেট টানতে লাগলো। কিছু সময় পর রুমের মাঝে দুইজন ছেলে আসলো। ভাই, আপনি আজকেও একটি মেয়েকে মেরে ফেললেন। কি করব, আমার কাজের সময় বেশি বিরক্ত করলে একদম ভালো লাগে না, আর এই শালি তো বেশি করতেছিল, তাই উপরে পাঠিয়ে দিলাম। আল্লাহ জানে এই পিশাচ আর কত মেয়ের জীবন নষ্ট করবে। একে মারার জন্য কেউ কি আসবে না? তোমরা জানো পাগল ছাড়া দুনিয়া চলে না, তাই আমি নামক একটা পাগল খুব দরকার পৃথিবীতে। ছদ্মবেশী লেডি কিলার। এটা বলে বৃষ্টি হাসতে লাগলো। আমরা আর এইসব করবো না, আমাদেরকে ছেড়ে দিন, আমরা পুলিশের কাছে স্যারেন্ডার করব। পুলিশ তোদের কিছুই করতে পারবে না, কারণ 2 দিন জেলের ভিতর থেকে আবার বাইরে আসবি, তাই তোদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এটা বলে ছদ্মবেশী কিলার তাদের বিভিন্নভাবে টর্চার করতে লাগলো। এক সময় চাইনিজ কুড়াল দিয়ে সবার গলা কেটে দিল, আর ছুরি দিয়ে বুকের ওপর ধর্ষক লিখে দিল। রাতের অন্ধকারে একটা সাংবাদিককে কয়েকজন সন্ত্রাসী ধরে রেখেছে, আর একটা লোকের হাতে বড় ড্যাগার। সাংবাদিক নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। কিভাবে হবে? একলা 5 জনের সাথে পেরে উঠছে না। হঠাৎ চারপাশে মেঘ চমকাতে লাগলো। সকাল থেকে আকাশে মেঘ করছে। এখন এই রাতে আবার বিদ্যুৎ চমকাতে লাগলো। কিছু সময়ের মাঝে বৃষ্টির পানি ঝরতে লাগলো। প্লিজ মিশা ভাই, আমাকে ছেড়ে দিন, আমি আর জীবনে এই ভুল করব না। তুই আমার মিশুর সাথে টক্কর নিয়েছিস। তুই এই মিশার সাথে টক্কর নিয়েছিস, আমার গোডাউনে ঢুকে আমার অপরাধের ভিডিও করছিস, এবার মাসুল তোকে দিতেই হবে সাল্লা। ভাই, আমি সব ভিডিও ডিলিট করে দিব, তবুও আমাকে ছেড়ে দিন, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। সাংবাদিক হবার আগেই এটা তোর ভাবা উচিত ছিল, কিন্তু এখন ভেবে লাভ নেই, কারণ এই মিশু সওদাগরের সুগার বেশি, বিপি বেশি, আর নিজের শত্রুকে তাড়াতাড়ি খতম করার নেশাও বেশি। এই কথা বলে মিশা হাসতে লাগলো, আর সাংবাদিক কান্না করতে লাগলো। যখনই মিশা সওদাগর সাংবাদিকের পেটে ছুরি মারতে যাবে, তখনই গুলির শব্দ শুনতে পেল সবাই। হোল্ড, আর একটু নড়াচড়া করলে পরের গুলি তোদের পেটে যাবে। আরে আরে, থানার ওসি যে ডাকার আগেই চলে আসছেন আজ। মিশা ভাই, ডাক তো পড়েছে, ওই যে সালাম সাহেব আমাদের কল করে এখানে ডেকেছে। ওসির কথা শুনে মিশা সওদাগর সামনে তাকিয়ে দেখলো একজন লোক ওসির পিছন থেকে বেরিয়ে এসে সাংবাদিকের কাছে গেল আর জড়িয়ে ধরলো। সরি বন্ধু, তোর ফোন পেয়ে আমি তখনই আসছি, কিন্তু এদের সাথে পারবো না বলে পুলিশকে ফোন করেছি। খুব ভালো করেছিস, সঠিক সময় তুই না এলে আজ হয়তো আমি উপরে চলে যেতাম। সঠিক সময়ে আসা এটাই সালামের কাজ বন্ধু। অফিসার এই খুনিকে নিয়ে যান। আর এই নিন, এখানে প্রমাণ আছে এর বিরুদ্ধে। সাংবাদিক নিজের মুখের ভিতর থেকে একটা চিপ বের করে দিল। ওসি সাহেব ওটা নিয়ে মুচকি হাসলো। কামটা ভালো করলি না সালাম, তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে, যেই প্রমাণ আছে এটাই তোর যাবজ্জীবন জেল হবে। ওই ছোট ছেলে আমাকে আটকে রাখতে পারবে না, কালকের মধ্যে আমি বের হয়ে আসবো, দেখিস। ওসি সাহেব সেটা নিয়ে মুচকি হাসলো। ওসি মিশাকে নিয়ে চলে গেল, আর এদিকে দুই বন্ধু কথা বলতে লাগলো। ধন্যবাদ সালাম, তুই সঠিক সময় না আসলে কি হতো ভাবতেই পারছি না। আরে শফিক, তুই আমার জানের জিগার বন্ধু, তোর বিপদে পাশে না দাঁড়ালে হয়। আর ওই খুনিকে শাস্তি পেতে তোকে তো সাহায্য করবই। এমনিতে তুই বিজনেসম্যান, তোর শত্রুর অভাব নেই, আবার আমি একটা বানিয়ে দিলাম, তাও শহরের সবচেয়ে ভয়ঙ্কর খুনির। দূর, চিন্তা করিস না, কিছুই হবে না। তুই এখন নিশ্চিন্তে বাসায় যা, আর আমিও বাসায় যাই।
তোর ভাবি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যা তাহলে মাহিমের জন্মদিনে দেখা হচ্ছে, আর ওই বিষয়ে কথা হবে। ঠিক আছে ভাই, বলিস। দুই বন্ধু বিদায় নিয়ে চলে গেল। সালাম চৌধুরী, যিনি একজন বিজনেসম্যান, পরিবারের সদস্যরা হলো তার স্ত্রী মালেকা বেগম আর 9 বছরের একমাত্র ছেলে মাহিম শাহরিয়ার। কুষ্টিয়াতে এদের বাসা। অন্যদিকে শফিক আহমেদ, একজন নামকরা সাংবাদিক, স্ত্রী রহিমা আর 6 বছরের মেয়ে বৃষ্টি। এটাই তাদের পরিবার। শফিক আর সালাম সাহেব ছোটবেলা থেকেই বন্ধু, আর সেটা সারা জীবন রাখার জন্য একটা প্ল্যান করেছে, যেটা পরেই জানতে পারবেন। 2 দিন পর রাতে খাবার টেবিলে বসে ডিনার করছে সালাম, মালেকা আর মাহিম। মালেকা বেগম সালাম সাহেবকে নিয়ে অনেক চিন্তায় আছেন, কারণ গতকাল থেকে তাকে মারার বিভিন্ন হুমকি আসছে। আচ্ছা, তুমি পুলিশকে জানাচ্ছ না কেন? তোমাকে হুমকি দিচ্ছে? আরে মালেকা, তুমি চিন্তা করো না, আমাদের মতো বিজনেসম্যানদের এই সব হুমকি আসেই। কিন্তু এইবার আগের থেকে আলাদা। তুমি কি ভুলে গেছো 2 দিন আগে কার সাথে ঝামেলা করেছো? কার সাথে আবার? মিশা সওদারের সাথে, আর ওই বেটা এখন জেলে। কিন্তু সেই তো তোমাকে মারার হুমকি দিয়েছে। তুমি কেন তার সাথে ঝামেলা করতে গেলে? আর শফিক ভাইও না। অন্যায়ের সাথে কোনোদিন মাথা নত করতে নেই। আমি আর আমার বন্ধু সেটাই করেছি। নিজের বাবা মায়ের কথা মাহিম চুপ করে শুনছে। 9 বছরের বাচ্চা, বেশি একটা বুঝে না। মালেকা বেগম নিজের ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে। মাহিম বাবা, শোনো, জীবনে কখনো অন্যায়ের সাথে থাকবে না, প্রতিবাদ করবে আর অসহায়দের সাহায্য করবে। সালাম মাহিমের মাথায় হাত বুলিয়ে কথাটি বলল। ঠিক আছে বাবা। বাহ বাহ বাহ, ছেলেকে কি সুন্দর পরামর্শ দিচ্ছে। এমন পরামর্শ যদি আমাদেরকেও দিত তাহলে আজ আমরা খুশি হতাম না। হাতে তালি দিতে দিতে মিশা সওদাগার সালামের বাসায় প্রবেশ করলো। মিশাকে দেখে সালাম সাহেব উঠে দাঁড়ালো। মালেকা বেগম ভয়ে জড়সড় হয়ে গেল। মাহিম বাবা, তুমি নিজের রুমে যাও, আর এখানে যাই হয়ে যাক না কেন তুমি বাইরে আসবে না। ঠিক আছে মা। তুই 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 জেল থেকে বের হলি কিভাবে? তোর আগেই বলছিলাম, এই দেশের জেলে আমাকে আটকে রাখতে পারবে না। এখন তোকে আমার হাত থেকে বাঁচাতে হবে কে? গার্ড, গার্ড। কেউ নেই, সবাইকে শুইয়ে দিয়েছি। বেরিয়ে যা আমার বাসা থেকে, না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। এই ধর একে। মিশার কথা শুনে সালাম আর মালেকা চেপে ধরলো মিশার লোক। মিশা একটা ছুরি নিয়ে সালাম সাহেবের পেটে ঢুকিয়ে দিল। আহ! না, ছেড়ে দিন ওকে। বাবা। মাহিম নিজের রুম থেকে চিৎকার করে উঠল। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল। সালাম সাহেব নিজের পেট ধরে বসে পড়ল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। মিশা গিয়ে মালেকা বেগমের গলায় ছুরি চালিয়ে দিল। মালেকা বেগম নিজের গলা ধরে বসে পড়ল। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আস্তে আস্তে জানটা বেরিয়ে গেল। মালেকা! মাহিম নিজের মা বাবার এই অবস্থা দেখে রুম থেকে দৌড়ে চলে আসলো আর কান্না করতে লাগলো। মা, বাবা, উঠো, কি হয়েছে তোমাদের? আর উঠবে না। ভাই, এটাকে আমরা মেরে দিই। আরে না না, ছোট শিশু মেরে হাত গন্ধ করব না। পুরো বাড়িতে আগুন লাগানোর ব্যবস্থা কর, সেটাও এলাকায় পড়ে যাবে। ঠিক আছে ভাই। মিশার কথা শুনে তার লোক ঘরের ভিতরে লণ্ডভণ্ড করে আগুন ধরিয়ে দিল। চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। আমার সাথে শত্রুতা করার ফল, এটা তোর ফল। এই সবাই চল। আগুন লাগিয়ে দিয়ে মিশা সওদাগার নিজের লোকেদের নিয়ে চলে গেল। আর আগুনের মাঝেই মাহিম বসে কান্না করতে লাগলো। মাহিম বাবা, এখান থেকে পালা, না হয় তুই আমাদের মতো মারা যাবি। না বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। আমার কসম লাগে, তুই এখান থেকে পালা। এরই মাঝে বাড়ির মাঝে দৌড়ে একজন লোক প্রবেশ করলো। এসে সালাম সাহেবের কাছে বসলো। সিরাজ, তুই আসছিস? তুই আমার ছেলেকে নিয়ে দূরে চলে যা, আর ওকে
মানুষের মতো মানুষ করবি। তোর কিছু হবে না, আমি তোরে বাঁচাবো। সেটা আর হবে না, আমার হয়তো সময় নেই। চুপ কর। সিরাজ মাহিম আর সালামকে নিয়ে নিজের গাড়িতে বসালো আর হসপিটালে যাবার জন্য রওনা দিল। সিরাজ মাহিমও সালামকে নিয়ে হসপিটালে চলে আসলো। সালাম সাহেবের অবস্থা খুবই খারাপ। ডাক্তাররা তাড়াতাড়ি করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। সিরাজ মাহিমকে নিয়ে নিজের কাছে রাখলো আর একটা বেঞ্চে বসলো। আমার বাবার কিছু হবে না তো? কিছু হবে না, তোমার বাবা একদমই ঠিক হয়ে যাবে। ওরা আমার মাকে মেরে ফেলেছে, বাবাকেও মেরে ফেলবে। মাহিম কান্না করছে আর বলছে, তুমি কান্না করো না, তোমার বাবাকে ডাক্তাররা দেখছে। খুব তাড়াতাড়ি দেখো, তোমার বাবা তোমার সাথে কথা বলবে। সিরাজ সাহেব বিভিন্নভাবে ছোট্ট মাহিমকে বোঝাতে লাগলো। মাহিম এইসব শুনে চুপ হলো না, বরং কান্না করেই গেল। সিরাজ হলো মাহিমের বাবার কেয়ারটেকার প্লাস ম্যানেজার। আধা ঘন্টা বসে থাকার পর ডাক্তার রুম থেকে বের হলো। সিরাজ সাহেব মাহিমকে নিয়ে দৌড়ে তার কাছে গেল। সালাম সাহেব কেমন আছে? সরি, হি ইজ নো মোর। সরি, তাকে আনতে অনেক লেট করে ফেলেছেন। ডাক্তার এই কথা বলে চলে গেল। আঙ্কেল, ডাক্তার কি বলল? বলল যে তোমার বাবা ঘুমিয়ে গেছে। ও আচ্ছা। ওয়ার্ড বয় সালামের লাশ বের করলো। সিরাজ তার কাছে এগিয়ে গেল। বাঁচাতে পারলাম না তোরে, মাফ করে দিস বন্ধু। বাবা, বাবা উঠো, দেখো ওরা আমার মাকে মেরে ফেলেছে। তুমি উঠো আর ওদের গিয়ে টিসুম করে দাও। মাহিম কান্না করে নিজের বাবাকে হাত ধরে ডাকতে লাগলো, কিন্তু মরা মানুষ কখনো কি কথা বলে? ঠিক তেমনি সালাম সাহেব কোনো উত্তর দিল না। তোমার বাবাকে দেখো না, তোমার বাবা ঘুমিয়ে আছে তো। ও আচ্ছা, কিন্তু গায়ে ব্যান্ডেজ, আর এখন ঘুমিয়ে আছে কেন? ওরা আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এটা বলে মাহিম তার বাবাকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো কান্না করে, বাবা, বাবা উঠো, তুমি উঠলে আমরা বাড়িতে যাব। সিরাজ সাহেব সহ সবাই মাহিমের আহজারি দেখে চোখে জল ফেলছে। সিরাজ আর সহ্য করতে পারল না, মাহিমকে কোলে তুলে নিল। তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে, সে আর উঠবে না। মানে চিরদিনের জন্য? এটা বলে মাহিম কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। 9 বছরের শিশু আর কত সহ্য করবে? প্লিজ আমাকে সাহায্য করুন, দাফন কাজ সম্পূর্ণ করতে হবে। সিরাজের কথা শুনে দুজন সাহায্য করতে চাইল। সালাম সাহেবকে নিয়ে সিরাজ বেরিয়ে আসলো হসপিটাল থেকে নিচে। তারপর তাদের সাহায্যে সালাম সাহেবকে দাফন করার ব্যবস্থা করলো। বাড়ির অবস্থা খারাপ, তাই হয়তো মালেকা বেগমের কথা ভাবলেন না সিরাজ। কবরস্থানে সালামকে দাফন করে ছেলে দুটো চলে গেল। সিরাজ একলাই সব কাজ করলো, কারণ লোক এখন নেই। কিছু সময় পর মাহিমের জ্ঞান ফিরল, তখন বাবা বাবা বলে কান্না করতে লাগলো। এর জন্য গাড়ি থেকে নিয়ে কবরস্থানে প্রবেশ করলো। আঙ্কেল, আমরা এখানে আসলাম কেন? আমার খুব ভয় করছে। তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে, তাই এখানে নিয়ে আসলাম। মানে আমার বাবা ঘুমিয়ে পড়েছে আমাকে না বলে? এই ঘুম সেই ঘুম নয়। মাহিম নিজের বাবার কবর ধরে কান্না করতে লাগলো। হঠাৎ 9 বছরের ছেলে মাহিমের কি যেন হলো, কান্না বন্ধ করে দিল। তোমাকে আর মাকে যারা মেরেছে আমি ছাড়বো না, তাদের কঠিন মৃত্যু দিব। ওরা যেভাবে তোমাকে মেরেছে আমি তার থেকে কঠিন মৃত্যু দিব। হ্যাঁ, সেটা করতে হবে, আর সেইভাবে তোকে তোরই আমি করব। নিজের মা বাবার হত্যার প্রতিশোধ নিবি। এখন আমাদের এখান থেকে যেতে হবে। না, বাবাকে ছেড়ে কোথাও যাব না। এই শহর ছেড়ে তোকে যেতে হবে, আর তোরই হতে হবে। সিরাজ মাহিমকে নিয়ে চলে আসলো। মাহিম প্রচুর কান্না করতে লাগলো। শফিক সাহেব রাতের মাঝে খবর পেল কারা যেন তার প্রাণপ্রিয় বন্ধুকে আর তার পুরো পরিবারকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই খবর শোনার সাথে সাথে তিনি বুঝে গেলেন কারা এমন করতে পারে।
এই জন্য তিনি নিজের পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিল, আর সেটা আজ রাতের মাঝেই। রহিমা, তাড়াতাড়ি প্রয়োজনীয় যেই পোশাক লাগে নিয়ে নাও। তুমি হঠাৎ এই রাতে এইসব বলছো কেন? এইসব কি? আর সাথে বলছি, সালাম আর তার পরিবার বেঁচে নেই। কি? তাহলে তুমি সেখানে না গিয়ে ব্যাগ গুছাতে বলছো কেন? কারণ তাদের সবাইকে খুন করা হয়েছে, আর আমার আন্দাজ যদি ভুল না হয় তাহলে খুন মিশা সওদাগর করেছে। তুমি আর সালাম ভাই কিছুদিন আগে যাকে পুলিশে দিলে। হ্যাঁ গো। কত করে বলবো এই সাংবাদিকতা ছেড়ে দাও আর ওদের সাথে লাগতে চেও না, কিন্তু কে শুনে কার কথা। এখন দেখো, তোমার জন্য সালাম ভাই মারা গেল। বেশি কথা বলো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রহিমা বেশি কথা বাড়ালো না, ব্যাগে কিছু জামা কাপড় নিল, আর শফিক সাহেব নিজের দরকারি কাগজ নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল নিজের মেয়ে বৃষ্টিকে নিয়ে। গন্তব্য অজানা। 12 বছর পর আমেরিকার একটা বড় বিল্ডিংয়ের টপ ফ্লোরের চেয়ারের উপর বসে আছে একটা ছেলে, যার চোখ দূরে থাকা ব্যস্ত শহরে কফির মগে চুমুক দিচ্ছে আর এই দৃশ্য দেখছে। তখনই সেখানে আরেকটা ছেলে আসলো। বস, আপনার আঙ্কেলের অবস্থা খুবই খারাপ, তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করা লাগবে। কি কি হয়েছে আমার আঙ্কেলের? তার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাকে তাড়াতাড়ি আমেরিকা নিয়ে আসার ব্যবস্থা করো। তিনি এখানে আসবেন না। ও আচ্ছা, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো। আমি আর এক মুহূর্তেও এখানে থাকতে চাইছি না। ঠিক আছে স্যার, আপনার যাওয়ার ব্যবস্থা করছি। আর আজকে ডিলগুলোর কাগজ। ঠিক আছে, তুমি রেখে যাও, আমি দেখছি। ওকে। ছেলেটি কাজ রেখে চলে গেল। অচেনা ছেলেটি কফির মগে মুখ দিল আর নিজের মনে মনে বলল, সব কাজ আবার শুরু করব, সব কমপ্লিট, আর দেরি নয়, এখন শুধু প্রতিশোধের পালা। তৈরি থাকিস, আমি আসছি এবার বদলা নিতে। এই কথা বলে অচেনা ছেলেটি কাউকে ফোন দিল। সাথে সাথে অপর পাশ থেকে ফোন রিসিভ হলো। বলুন বস। আমি ব্যাক করছি, এমটি ইজ ব্যাক। আমার সব কাজের হিসেব চাই, আর তুমি এইসব ডিটেলস দিবে। ওকে। ফোন কেটে অচেনা ছেলেটি মুচকি হাসলো। কি হতে চলেছে ভবিষ্যতে সেটা অজানা। রাজশাহী সিটি। চারপাশে গাড়ির আওয়াজ ছুটে চলেছে নিজ গন্তব্যে। গাড়ির আওয়াজ এতটা যে চারপাশের মানুষ বিরক্ত। নিজ কাজে ছুটে চলেছে সবাই এই সকালে। রাস্তায় জ্যাম, যেটা বাংলাদেশের একটা বড় সমস্যা। সকালে সবার অফিস কলেজে যায়, তাই এই সময় একটু বেশি ভিড় হয়। রিক্সাওয়ালারা নিজেদের দুমুঠো খাবারের জন্য এই বিরক্তিকর শহরে পড়ে আছে। ফুটপাত দিয়ে হেঁটে চলেছে মাহিম। পরনে পুরনো কম দামি পোশাক, পকেটে পর্যাপ্ত টাকা নেই, এজন্য ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। ভার্সিটিতে আজ তার প্রথম দিন, সেজন্য সকাল করে সে বাসা থেকে বের হয়েছে। মাহিম হাঁটতে হাঁটতে বেলা 9টার সময় রাজশাহী শহরের সব থেকে নামকরা ভার্সিটির সামনে এসে পৌঁছালো। স্বপ্নের ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে আমার ভবিষ্যৎ লুকিয়ে আছে, যেখানে থেকে আমি অনেক বড় জায়গায় পৌঁছাবো। মাহিম নিজের কথাগুলো বলে ভার্সিটির গেটের সামনে আসলো। অনেক অনেক স্টুডেন্ট ভার্সিটিতে প্রবেশ করছে। নতুন বর্ষের প্রায় 1 মাস হতে গেল, কিন্তু মাহিমের আজ প্রথম দিন। গেট দিয়ে প্রবেশ করতে গেলেই গেটের প্রিন্সিপাল রুবি দারোয়ান মাহিমের পথ আটকে ধরল। এই ছেলে, কোথায় যাচ্ছ? দেখছো না এটা ভার্সিটি? দেখতেই পাচ্ছি চাচা, আমি সেজন্য এসেছি। এখানে স্টুডেন্ট ছাড়া এলাও না। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এই ভার্সিটির স্টুডেন্ট। কেন, আমাকে স্টুডেন্ট মনে হচ্ছে না? মাহিম নিজের চশমা ঠিক করে বলে উঠল, যেই পোশাক পরে আসছো দেখে মনে হচ্ছে ফুটপাতের কাজে যাচ্ছ। চাচা, পোশাক দেখে বিচার করে দিলেন? আমি ফুটপাতে কাজে যাচ্ছি, কিন্তু আমার কাঁধে যে এত ভালো করে স্টুডেন্ট ব্যাগ ঝুলছে, আপনার চোখে বাঁধে না?
বাবা, আজকাল এইসব কে দেখছে? যাই হোক, তোমার পোশাক দেখে মনে হচ্ছে তোমার কপালে ভার্সিটিতে বেশি দিন টিকবে না। সেটা তো সময় বলে দিবে। এটা বলে মাহিম সামনে ভার্সিটির গেটে পা রাখলো। আস্তে আস্তে ভার্সিটির দিকে এগিয়ে গেল। হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠল, সরে যাও, সরে যাও। মাহিম পাশে তাকিয়ে দেখলো একটা ছেলে তার দিকে ইশারা করেই এই কথাগুলো পড়ল। মাহিম কিছু বুঝে ওঠার আগেই গাড়ির আওয়াজ শুনতে পারল। মাহিম পিছনে তাকিয়ে দেখলো একটা গাড়ি ভার্সিটিতে ঢুকছে। মাহিম সরে যাওয়ার আগেই গাড়িটি তাকে বাঁধিয়ে দিল। মাহিমের ভাগ্য ভালো, গাড়িটা ঠিক মুহূর্তে ব্রেক কষেছে, না হলে মাহিমের কি হতো আল্লাহ জানে। গাড়িটার ধাক্কায় মাহিম একটু পিছিয়ে গিয়ে পড়েছে, তাই মাটি থেকে উঠে নিজের পোশাক ঝাড়তে লাগলো। এটা দেখে চারপাশের সবাই হাসতে লাগলো। মাহিম এইগুলো দেখে অবাক হয়ে গেল। এরা কি জোকার দেখছে যে এইভাবে হাসছে? কি জানি, দেখছে হয়তো। কথাগুলো বলে মাহিম মাটি থেকে নিজের চশমা ঠিক করে চোখে পড়ে নিল। কে গাড়িতে ধাক্কা মারছে সেটা দেখার জন্য মাথা উঁচু করে দেখলো গাড়ির সামনে শার্ট প্যান্ট পরিহিত এক ছেলেরূপী মেয়ে দাঁড়িয়ে আছে। দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? এখনই তো গাড়ি চাপা দিয়ে দিতেন। মাহিমের কথা শুনে মেয়েটি সোজা থাপ্পড় বসিয়ে দিল মাহিমের গালে। এটা দেখে তো মাহিম খুব অবাক হয়ে গেল। মাহিম বুঝতে পারলো না এটা জিজ্ঞাসা করার জন্য তাকে এসে থাপ্পড় মারবে। আপনি দোষ করে আবার সরি না বলে আমাকে মারছেন? তোকে তো শুধু থাপ্পড় দিয়েছি, এখন তোর সাথে কি কি করি তুই দেখ। আমার মুখে মুখে কথা বলার জন্য আবার আমাকে সরি বলতে বলছিস? ইরা নামের মেয়েটি চিৎকার করে বলে উঠল। ইরা নামের মেয়েটি মাহিমের জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। মাহিম বলল, আমার কলার ধরে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ছেড়ে দিন আমাকে। মাহিমের কথা শুনে ইরা বলল, তুই আমার মুখে মুখে কথা বলছিস, আবার আমার গাড়ির সামনে এসে পড়েছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। কিন্তু এটাই তো দোষ আপনার। এই ভার্সিটিতে আমার কোনো দোষ নেই, আমি যেটা করব সেটাই ঠিক। এখন তুই বেশি কথা বলিস না, তাহলে তোর শাস্তি আরও বাড়বে। ইরা রেগে বলল। ইরা রেগে যাওয়ার কথা শুনে মাহিম আর কিছু বলল না। চারপাশের বিভিন্ন ছেলে মেয়ে কথা মাহিমের কানে আসলো। আজ এই ছেলেটার অবস্থা খুবই খারাপ হবে। অন্যজন বলল, হ্যাঁ, যে গ্যাংয়ের হাতে পড়েছে ওর তো র্যাগিং করে আজ অবস্থা শেষ করে দিবে। আরেকজন বলল, ছেলেটাকে হয়তো আর ভার্সিটিতে দেখা যাবে না, কতদিন যে হসপিটালে পড়ে থাকবে আল্লাহ জানে। এটা শুনে পাশ থেকে আরেকজন বলল, ছেলেটাকে দেখে হাবাগোবা মনে হচ্ছে। আর ইরার দল তো হাবাগোবা ছেলে পেলে তাকে চুষে খেয়ে ছেড়ে দেবে, মানে র্যাগিং করবে। চারপাশের স্টুডেন্টদের কথা শুনে মাহিমের মনে ভয় ঢুকে গেল। সে বুঝতে পারছে প্রথম দিন তার সাথে কিছু একটা হবে। মাহিম ভীতু হয়ে ইরাকে বলল, ম্যাম, আপনি কে আমি তা জানি না, কিন্তু মনে হচ্ছে আমি ভুল কারো সঙ্গে তর্ক করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিন আপনি। তোর ভুলের কোনো মাফ নেই। ভার্সিটিতে আসার আগে ভার্সিটির সম্পর্কে খোঁজ নেওয়া উচিত ছিল তোর, কিন্তু তুই সেটা করিসনি, আর প্রথম দিনই আমার সঙ্গে তর্ক করছিস। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর জীবনও হবে না। তুই যেন এই ভুল না করতে পারিস সে ব্যবস্থাই করছি। এমন শিক্ষা দিব যেন তোর সারা জীবন মনে থাকে। ইরা মাহিমকে টানতে টানতে নিয়ে বকুল গাছতলায় আসলো, যেখানে ইরার বাকি বন্ধুরা দাঁড়িয়ে আছে। চলুন জেনে নেওয়া যাক ইরার ফ্রেন্ড সার্কেলে কারা আছে। ইরার ফ্রেন্ড সার্কেলে অনেকগুলো ছেলে মেয়ে আছে, কিন্তু তাদের মাঝে 5 জন বেস্ট। এরাই সকল ছেলে মেয়েকে র্যাগিং করে থাকে। র্যাগিং তো করবেই পাওয়ারফুল লোকের ছেলে মেয়েরা। তার একজন হলো রাজশাহী সিটির এমবি সিদ্দিক চৌধুরীর ছেলে মাসুম। আরেকজন দেশের টপ বিজনেসম্যান মির্জা চৌধুরীর ছেলে হাবিব চৌধুরী। অন্যজন হলো সিটি মেয়র নীলের মেয়ে নীলা। আরেকজন হলো সাকিব, সিদ্দিক চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু বাক্কা চৌধুরীর ছেলে।
এই 5 জন মিলেই মূলত স্টুডেন্টদের বেশি র্যাগিং করে থাকে। ভার্সিটিতে এদের সবাই এক নামে চেনে, 5 র্যাগিং গ্রুপ। আরে তোরা দেখ দেখ, ইরার নতুন মুরগিকে ধরে এনেছে। তাই তো দেখছি, কিন্তু আজকেরটা একটু বেশি হাবাগোবা মনে হচ্ছে। কিরে ইরা, তুই আজ নিজে মোরগ ধরে নিয়ে আসছিস রে, ব্যাপারটা কি? আর বলিস না, এই খ্যাতটা আমার গাড়ির সামনে পড়েছিল, আমাকে আবার সরি বলতে বলছে। ইরার কথা শুনে বাকি বন্ধুগুলো হাসতে লাগলো। মাহিম তো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, সে এখান থেকে যেতে পারলে বাঁচে। ভালোই তো, এই খ্যাতটার সাহস আছে দেখছি। আমরা কে সে হয়তো এখনো জানে না, দাঁড়া সেটা এখনই বুঝিয়ে দিচ্ছি। যা করার কর, এই খ্যাতটাকে বুঝিয়ে দে ইরা কি জিনিস, আর 5 র্যাগিং গ্রুপসের পাওয়ারটা কেমন সেটাও। ইরার কথা শুনে হাবিব আর মাসুম বসা থেকে উঠে দাঁড়ালো আর মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। ভার্সিটির সবার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে মাহিম, পুরো গায়ে তার পচা কাদা লেগে আছে। একসময় সে কান্না করতে করতে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। 5 র্যাগিং গ্রুপের সামনে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে মাহিম। ভার্সিটির প্রথম দিনই তার সাথে কেমন র্যাগিং হতে চলেছে সেটা তার অজানা। মাহিম খুব ভালো করেই বুঝতে পেরেছে ভার্সিটির প্রথম দিনে তার উপর দিয়ে ভালো করে ঝড় বয়ে যাবে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে 5 র্যাগিং গ্রুপ। হাবিব আর মাসুম মাহিমের দিকে চারপাশ ভালো করে দেখে নিল। নাম কি তোর? ভাই মাহিম আমার নাম। ভাই মাহিম, তা তুই কোন এলাকার ভাই রে, একটু শুনি। মাসুমের কথা শুনে সবাই হেসে দিল। মাহিম ভীতু হয়ে বলল, আসলে ভাই আপনাকে বলেছি, আর মাহিম নামটা শুধু আমার। ও আচ্ছা, তুই কোন বস্তি থেকে উঠে এসেছিস রে? আর এই কি পোশাক পরে এসেছিস, 50 টাকা দামের পোশাক? হ্যাঁ রে, আমরা এখান থেকে ও শরীরের গন্ধ পাচ্ছি, কতদিন হলো মনে হয় গোসলই করেনি। আরে বস্তির ছেলে খ্যাত, ও জামা কেনার টাকা কোথায় পাবে, আর না পোশাক আশাক ধোয়ার। তোরা চাইলে আমরা কিছু টাকা দিয়ে এই ক্ষেতটাকে সাহায্য করতে পারি। এইসব খ্যাতকে সাহায্য করে লাভ নেই, তার থেকে যেটা করতে চাইছিস তোরা সেটা কর। প্লিজ আপনারা আমাকে আজকে ছেড়ে দিন, আর আজ আমার ভার্সিটিতে প্রথম দিন। মাহিম ভীতু হয়ে বলল, আজ প্রথম দিন, তাই তোকে একটু বেশি শাস্তি দেব। কি করা যায় বলতো মাসুম? এই শরীর থেকে এমনিতেই দুর্গন্ধ আসে, তাই একে ওই ভার্সিটির পুকুরেই ডুবানো উচিত। হ্যাঁ, এটা ভালো হবে। তারপর মাসুম মাহিমের শার্টের কলার ধরে টানতে টানতে ভার্সিটির পিছনের দিকে নিয়ে যেতে লাগলো, যেখানে একটা পুকুর আছে। মাসুমের পিছনে পিছনে বাকিরাও আসলো। পুকুরের পানি প্রায় শুকিয়ে গেছে, তাই কাদা ছাড়া আর কিছুই নেই। তোর জামা খোল তাড়াতাড়ি। কিন্তু কেন? থাস, যেটা বলছি সেটা কর, এত প্রশ্ন করছিস কেন? আমি শার্ট খুলতে পারবো না, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন, আমি ক্লাস করে আসি। আরে আমরা যে তোর ক্লাস নিচ্ছি এটা তুই বুঝতে পারছিস না? নে তাড়াতাড়ি নিজের শার্ট খোল। প্লিজ ভাই ছেড়ে দিন না আমাকে। কান্না সুরে বলল মাহিম। সেটা বললে হবে না তো, তুই আমার গাড়ির সামনে পড়েছিস, আবার আমাদের মুখে তর্ক করছিস। এই হাবিব, ওর সাথে কথা না বলে যা করা তাড়াতাড়ি কর। নীলার কথা শুনে হাবিব মাহিমের শার্ট ধরলো আর জোরে একটা টান মারলো। সাথে সাথে মাহিমের শার্টের বোতাম ছিঁড়ে গেল। মাহিমের হাত ধরে টান মেরে শার্ট খুলে ফেলল। সেন্টু গেঞ্জু থাকার কারণে মাহিমের শরীর দেখা যাবে না। খ্যাত দেখছি ভেতরে জামা পরে আছে। গেঞ্জির অবস্থা দেখেছিস? ছি, এগুলো লোকে পরে। মাসুম মাহিমের চোখের চশমা খুলে নিল আর ধাক্কা মেরে পুকুরের কাদায় ফেলে দিল। পড়ার সাথে সাথেই মাহিমের পুরো শরীর কাদায় ভরে গেল। এটা দেখে চারপাশে যারা ছিল সবে হাসতে লাগলো, এমনকি ইরার দলও। মাহিম কাদা থেকে উঠে দাঁড়ালো। চারপাশের স্টুডেন্টদের হাসাহাসি দেখে নিজেকে খুব অপমানিত বোধ হলো। মাথা নিচু করে ফেলল
আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি উঠে আসবি? ওইখানে থাকলেও সমস্যা নেই, তোকে দেখে সবাই বিনোদন নিচ্ছে। আরে সবাই হাসবেই তো, বিনা টিকিটে যে বিনোদন দেখতে পারছে। মাহিম চোখের জল ফেলতে ফেলতে উপরে উঠে আসলো। এই নে তোর জামা আর ব্যাগ। এটা বলে সাকিব মাহিমের গায়ের উপর ছুঁড়ে মারল। আজকের দিনের কথা মনে রাখবে আর ভার্সিটিতে বড়দের সম্মান করবি। আর আজকে যে ভুল করেছিস সেটা যেন আর কখনই না হয়। এই তুই এখন এখানে থেকে যা, তোর শরীর থেকে পচা দুর্গন্ধ আসছে। নীলা নাক ধরে বলল। হ্যাঁ তাড়াতাড়ি যা, না হলে তোর শরীরের গন্ধের জন্য ভার্সিটিতে কেউই ঢুকতে পারবে না। ছি। তখন দেখা যাবে ভার্সিটির সবাই পালিয়ে গেছে। এসব কথা শুনে মাহিম আর সহ্য করতে পারল না। নিজের জামা কোনো রকম গায়ে পেঁচিয়ে ব্যাগ নিয়ে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। যাবার সময় মাহিমকে যারা দেখেছে সবাই হাসছে। এমনকি গেট দিয়ে বের হওয়ার সময় দারোয়ান বলে উঠল, বলছিলাম তো বস্তির ছেলেদের এখানে কোনো জায়গা নেই, একদিনও টিকতে পারলো না। এটা শুনে মাহিম মাথা নিচু করে চলে গেল। কথাটি বৃষ্টি তার বন্ধু নেহালকে বলল। এই হলো গল্পের নায়িকা বৃষ্টি, শফিক চৌধুরীর মেয়ে। পড়াশোনার রূপে গুণে সব থেকে এগিয়ে, এইবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। বৃষ্টির সাথে রয়েছে তার বন্ধু নেহাল, মায়া, আকাশ, শ্রাবণী। 5 জন হাই স্কুল থেকে বন্ধুত্ব, সেটা ভার্সিটি পর্যন্ত এখনো চলমান। কি রে নেহাল, একটু আগে ওই ছেলেটি বেরিয়ে গেল, ওর এমন অবস্থা কেন? এমন অবস্থায় ভার্সিটিতে কে ঢুকতে দিয়েছে ওকে? যত সব পাগল। আরে পাগল হতে যাবে কেন? ভার্সিটিতে কোনো এক অভাগা স্টুডেন্ট যে কিনা 5 র্যাগিং গ্রুপসের সামনে পড়েছিল, আর তাকে ধরে এইভাবে র্যাগিং করে দিয়েছে। ও আচ্ছা, এই 5 র্যাগিং গ্রুপসের বিরুদ্ধে কি কেউ প্রতিবাদ করবে না কখনো? কে প্রতিবাদ করবে? তাদের বাবা সব পাওয়ারফুল, তাদের সাথে লাগতে গেলে পরদিন আর তাদের খুঁজে পাওয়া যাবে না। আমরা কিন্তু ইচ্ছে করলে এদের সাথে রুখে দাঁড়াতে পারি। পাগল নাকি তুই? আমাদের বাবারা বড়লোক হলেও রাজনীতিতে ওদের বাবার মতো পাওয়ারফুল নয়। ওদের সাথে লাগতে গেলে আমরা সহ আমাদের ফ্যামিলি বিপদে পড়বে। তার থেকে বেটার এমনিতেই ঠিক আছে। আরে শুধু আমরা নাকি, ভার্সিটিতে সবাই এক হয়ে। বৃষ্টি, তুই যেটা বলছিস সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ভার্সিটিতে যারা আছে সবাই ওদের নামে ভয় পায়, এমনকি ভার্সিটির শিক্ষকরাও। সেটাই, কিন্তু দেখিস কোনো একদিন কেউ না কেউ ঠিক আসবে আর তাদের এই অহংকার পাওয়ার ধূলিসাৎ করে দেবে। বৃষ্টির কথা শুনে বাকিরা হ্যাঁ বলল, না হলে বৃষ্টি আরও জ্ঞান দিতে শুরু করবে। ভার্সিটি থেকে বেরিয়ে মাহিম দৌড়ে পাশের একটা টিউবওয়েল পেয়ে চলে গেল। তারপর পানি নিয়ে কোনো রকম নিজের শরীর ধুয়ে নিল। পাশ দিয়ে কিছু টোকাই ছেলে মেয়ে যাচ্ছিল, তারা মাহিমকে দেখে হাসতে লাগলো আর বলতে লাগলো, এই দেখ দেখ কত বড় পাগল, গায়ে কাদা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাগল, মাথা গোল পাগল। ছেলে মেয়েগুলো এভাবে মাহিমকে ডাকতে লাগলো। ছেলে মেয়ের কথাগুলো শুনে মাহিম শুধু মুচকি হাসলো। তারপর নিজের হাত মুখ ভালোভাবে ধুয়ে শার্টটি পরে নিল। তারপর চশমার কাদা ধুয়ে চোখে পরে নিল। তোমরা জানো পাগল ছাড়া দুনিয়া চলে না, তাই আমি নামক একটা পাগল খুব দরকার পৃথিবীতে। মাহিমের কথা শুনে ছেলে মেয়েগুলো হাসতে ফেটে পড়ল। এটা বলে মাহিম হাঁটতে হাঁটতে নিজের বাসার দিকে ফিরতে লাগলো। কাছে টাকা নেই তেমন, আর এমন অবস্থায় কোনো রিক্সাওয়ালা তাকে নিবে না। এই জন্য মাহিম হেঁটে যাওয়ার কিছু দূর পর্যন্ত ছেলে মেয়েগুলো চিৎকার করে পাগল পাগল করে ডাকতে লাগলো। মাহিম তাদের কিছু বলল না দেখে ছেলেমেয়েরা নিজের কাজে চলে গেল। অন্ধকার রুমে বসে আছে একটি বয়স্ক লোক, যার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। রুমের দরজা খুলে ঠিক তার পেছনে একজন এসে দাঁড়ালো। কি খবর নিয়ে এসেছো রানা? বস, 2টা খবর আছে, একটা খারাপ আর অন্যটা ভালো। কোনটা আগে শুনবেন আপনি? ভালোই, আগে বলো শুনি।
বস, সবচেয়ে বড় ড্রাগস ডিলটা আজও হয়ে গেছে, আর তার টাকাও আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। সামনে এর থেকে বড় ড্রাগস ডিল করতে চায় তারা আপনাদের সাথে, আর তারা এটাও জানিয়েছে যে এবার যদি তাদেরকে আমরা মাল দিতে পারি তাহলে ডাবল টাকা দেবে। বাহ রানা, এটা খুব ভালো খবর, কিন্তু আছে তুই তাহলে কাজে লেগে পড়। বস, খারাপ খবরটা শুনবেন না? এত সুন্দর ভালো খবর শোনার পর খারাপ খবর শোনার মুডটাই চলে গেছে। কিন্তু বস, এটা খুবই আর্জেন্ট। ঠিক আছে, তাড়াতাড়ি বল আর এখান থেকে বিদায় হ। খবরটা হচ্ছে কিছুদিন ধরে কে যেন আমাদের লোককে মেরে ফেলছে, আর সেটা খুবই নির্মমভাবে, আর শুধু তাদেরকে বেশি মারছে যারা মেয়ে পাচারের সাথে জড়িত ছিল। কি? অপরিচিত অন্ধকারে বসে থাকা লোকটি রেগে গেল আর পাশে থাকা জারের গ্লাসটা ফেলে দিল। তোরা বসে বসে কি করছিস? ঘোড়ার ঘাস কাটছিস নাকি? তোরা খুঁজে বের করতে পারছিস না কে মেরেছে ওদের? নিজের বসকে রেগে যেতে দেখে রানা অনেকটাই ঘাবড়ে গেল। লোকটি আবারও রেগে বলল, বস, এই কাজ কে করেছে আমরা শুধু তার নামটাই জানতে পেরেছি, কিন্তু তাকে খুঁজে বের করতে পারছি না। আপাতত তার নামটাও বল শুনি, কার এত বড় সাহস যে ডেভিলের সঙ্গে পাঙ্গা লুটছে? বস, সে যাকে যাকে খুন করেছে তার পাশে একটা ভৌতিক মাস্ক রেখে গেছে, আর তার উপর লেখা ছিল ছদ্মবেশী কিলার MK। আবার সেই পুরনো কিলার? সেই কেই কিলার যাকে তোরা কেউ খুঁজে বের করতে পারছিস না? তাকে তো অনেক খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, আর না খুন করে কোনো প্রমাণ রেখে গেছে যে সেই প্রমাণ অনুযায়ী আমরা তাকে খুঁজবো। দেখ রানা, আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক তোরা সেই ছদ্মবেশী কিলারকে খুঁজে বের কর। ঠিক আছে বস, আমরা পুরো দমে চেষ্টা করছি। চেষ্টা নয়, তোদেরকে সফল হতে হবে, আর যদি সফল না হস তাহলে আমি তোদের কাউকে ছাড়বো না সালা। রানা তুতলে বলল, ঠিক আছে বস। এখন তুই আসতে পারিস। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা শুনে রাখ, ওই ছদ্মবেশী কিলারের জন্য যদি আমার বাইরে আসা লাগে তাহলে তোদেরকে আগে মারবো শালা। আচ্ছা বস। রানা ভয়ে ভয়ে কথাগুলো বলে রুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেল। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার বস এই খারাপ খবর শোনার পর প্রচণ্ড রেগে আছে, তাই আর বাড়তি কথা বলল না, না হলে তাকে সেখানেই মরতে হবে। রান্না চলে যাওয়ার পর অন্ধকারে থাকার লোকটি পৈশাচিক হাসি দিতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, ধীরে ধীরে করা আমার সেই সাম্রাজ্যকে বা ধ্বংস করবে, কে আসুক না কেন আমি তাকে নির্মমভাবে হত্যা করব। আমার পথে যে কাটা হয়ে দাঁড়াবে তাকে সরতে হবে, সময় লাগবে না। আর ছদ্মবেশী কিলার তুই সে হোস না কেন, আমার হাত থেকে রেহাই পাবি না। খুঁজে বের করে তোকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব শালা, বিকজ আই এম ডেভিল। কথাগুলো বলে লোকটি আবারও হাসতে লাগলো। হলরুমে বসে আছে সিরাজ আর তার সামনে বসে আছে মাহিম। দুজনের মাঝে কিছু কথা চলছে। মাহিম, তুমি এসব কি করছো? কেন চাচা, কি হয়েছে? আজ সকালে যেসব ঘটনা ঘটছে আমার কানে এসব এসে পৌঁছেছে। তুমি কি করতে চাইছো বলো তো? চাচা, আমি শুধু একটা কথাই জানি, প্রতিশোধ। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে যে অবস্থায় যেতে হোক না কেন আমি যাব। তাই বলো, তুমি ওই অবস্থায়? হ্যাঁ চাচা, তুমি তো জানোই প্রতিশোধ নেওয়ার জন্য আমি কি না করেছি। তাই বলে তুমি ওই অবস্থায়? আমিও তোমাকে নিষেধ করছি না, তুমি তোমার মতন করে, আমি আর এর মাঝে কথা বলবো না। এটা বলে সিরাজ সোফা থেকে উঠে চলে যেতে লাগলো। আঙ্কেল, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি কি চাও না আমি আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেই? চাইবো না কেন, অবশ্যই চাই, কিন্তু তাই বলে তুমি এইভাবে অপমানিত হয়ে বাসায় ফিরবে আর সেটাও আমার কানে আসবে আর আমি কিছুই করতে পারবো না? চাচা, তুমি তো ছোটবেলা থেকে শিখিয়েছো বড় বড় কিছু পেতে হলে ছোট ছোট একটু একটু স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, তোমার কথাই রইল, তুমি তোমার নিজের মতন করে চলো। ধন্যবাদ চাচা, কিন্তু তুমি এটা ঠিক করোনি অসুস্থতার কথা বলে।
তোমার মতন আমিও না হয় একটু নাটক করলাম। নট ফেয়ার আঙ্কেল। চলো ডিনার করে নেওয়া যাক, অনেকদিন পর দুজন একসাথে খাবার খাবো। ঠিক আছে চলো। তারপর মাহিম ও সিরাজ মিলে ডাইনিং টেবিলে বসলো এবং খাবার খেতে লাগলো। রাত 12টা। মায়া আর বৃষ্টি শ্রাবণী পার্টি থেকে বাসায় ফিরছে নিজেদের গাড়িতে করে। তিনজনের হালকা ড্রিঙ্কস করে আসে। তবুও বৃষ্টি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পিছনে যে কয়েকটা মাতাল ছেলে পিছু নিয়েছে সেটা তাদের খেয়াল নেই। বৃষ্টির গাড়ি ফাঁকা রাস্তায় আসলে হঠাৎ একটি গাড়ি তাদের গাড়ি ওভারটেক করে তাদের গাড়ির সামনে এসে থামালো। এমন অবস্থায় বৃষ্টির সাথে সাথে ব্রেক করলো আর তিনজনে হুড়মুড় করে সামনের স্টিয়ারিং ও গাড়ির দেওয়ালে বাড়ি খেলো। উফ বৃষ্টি, আস্তে গাড়ি চালা আর ধীরে সুস্থে ব্রেক করবি তো। আরে ভাই, গাড়ির সামনে হঠাৎ আরেকটি গাড়ি এসে থেমেছে, তাই তাড়াতাড়ি ব্রেক করেছি। ইস, তোর জন্য আমার মাথাটাই আলু বের হয়ে গেল। আরে এগুলো তো সেই ক্লাবের বখাটেগুলো। এখন কি করবি? ওদের সাথে তো আমরা পারবো না। নেহাল্লা কত করে বললো এগিয়ে দিয়ে যাবে, কিন্তু বৃষ্টি তুই তো শুনলি না। এখন সামলে এদেরকে। গাড়ি আমরা পিছন ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি। এই কথা বলে বৃষ্টি গাড়ি ঘোরাতে গেল। একটি ছেলে এসে হঠাৎ গাড়ির কাছে এসে কাছে বাড়ি মেরে ভেঙে দিল আর গাড়ির চাবি বের করে নিল। আরে আরে সোনামণিরা, কোথায় পালাচ্ছ? আজ যে তোমাদের সাথে আমাদের নাইট গেম আছে, ভুলে গেছো? ছেলেটি মাতাল কণ্ঠে বলল, দেখ গাড়ির চাবিটা দে, তার না হলে একদম ভালো হবে না। আজ তো এমনিতেও ভালো কিছু হচ্ছে না, যা হবে খারাপ কিছু হবে। আরেকটি ছেলে এসে বলল। ছেলেগুলো এসো তিনজনকে গাড়ি থেকে বের করলো। মায়া আর শ্রাবণী তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু চারপাশে কেউ আসলো না। তিনজনের অবস্থা খুবই খারাপ। হঠাৎ রাত 12টার পরে বৃষ্টি, মায়া আর শ্রাবণী ক্লাব থেকে ফিরছিল নিজেদের গাড়িতে করে। ক্লাব থেকে তাদের পিছনে কিছু মাতাল ছেলে আসছিল এবং ফাঁকা রাস্তা দেখে তাদের গাড়ির সামনে এসে নিজেদের গাড়ি রাখে এবং গাড়ি থেকে বৃষ্টিদের নামায়। এতগুলো ছেলের সঙ্গে তারা তিনজন কোনোভাবেই পেরে ওঠে না। মায়া আর শ্রাবণী চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। আরে কাউকে ডেকে লাভ নেই, এখানে কেউ আসবে না তোদের বাঁচাতে, মাতাল কণ্ঠে একটি ছেলে বলল। দেখ তোরা মাতাল হয়ে আছিস, তাই বুঝতে পারছিস না কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস তোরা। ভালোই ভালোই আমাদেরকে ছেড়ে দে, তার না হলে খুব পস্তাতে হবে। বৃষ্টি একটু সাহস নিয়ে বলল, কিন্তু বৃষ্টির কথা শুনে সবাই হেসে উড়িয়ে দিল। তোদের কেউ বাঁচাতে আসবে না, কারণ এই রাস্তায় এত রাতে কেউ আসে না। তোরা ভুল সময়ে এই রাস্তা দিয়ে যাইতেছিলি। আরে তোমরা এত চিৎকার করছে কেন? আমরা তো বেশি কিছু করব না, শুধু একটু করব এই রাতে। মাতাল কণ্ঠে বলল। নেহাল আমাদের এগিয়ে দিয়ে যেতে চাইলো। কুত্তি, বৃষ্টি তোর জন্যই আজ এই অবস্থা, শাকচুন্নি। আরে গাধি, আমি কি জানতাম নাকি এই মাতালগুলো আমাদের পিছু নেবে? ভেবেছিলাম ফাঁকা রাস্তা, তিনজনে সেই ড্রাইভিং করব। এই তোরা এত কথা বলিস কেন? চুপ করে থাক। রাস্তার পাশে একটা পুরাতন বাংলো বাড়ি ছিল। তিনজনকে সেখানে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। ক্লাবে আমাকে থাপ্পড় মারার সময় মনে ছিল না তোর? আজ তোর এমনটা অবস্থা করব যে সব দেমাগ চলে যাবে। এবার বৃষ্টিও ভয় পেতে লাগলো। ছেলেগুলোর মাঝে লিডার টাইপের একজন বলে উঠল, বাঁচাও কেউ আমাদের, সাহায্য করো আমাদের, এই জানোয়ারগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। বৃষ্টি চিৎকার করে ডেকে ডেকে বলল, তোদের কথা কেউ শুনবে না। এই শালি বেশি কথা বলছে, এর ব্যবস্থা আগে করতে হবে। তাড়াতাড়ি রুমের ভিতর নিয়ে চল, ওই সামনের বাংলোয়। ছেলেগুলো তিনজনকে বাংলোর ভিতরে নিয়ে গেল। তিনজনের ভয়ে কান্না করতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। তিনজনও মদ পান করেছিল, তাই হালকা নেশাগ্রস্ত তারা। একটু মদ হলে ভালো হতো। আরে ভাই, তুই তো দেখছি একদম চিল মুডে আছিস। কি করব বল, তিনটা নারীর সাথে একটু ড্রিঙ্কস হলে ভালো হতো। তোর কথা বুঝতে পারছি, কিন্তু এখন ড্রিঙ্কস তো পাওয়া যাবে না। এদেরকে চুষে চুষে খেয়ে ড্রিঙ্কসের নেশাটা করে নে। এই কথা বলে 7জন ছেলে ওদের তিনজনকে ঘিরে ফেল
আর এগিয়ে আসতে লাগলো। তিনজনেই নিজেদের জড়সড় করে ফেলল। সাতজন যখন ওদের শরীর টাচ করবে তখন দরজা ভাঙার শব্দ আসলো এবং তীব্র আলো দরজা ভেদ করে তাদের চোখে এসে পড়ল। সাথে সাথে সবাই নিজেদের চোখে হাত দিল। ওই কে রে? লাইট তো বন্ধ অবশ্যই হবে, কিন্তু তোরা এখানে কি করছিস? আমরা যাই করি না কেন সেটা তোর বাপের কি? তুই এখানে কেন আছিস? আমি তো আমার গন্তব্যে যাচ্ছিলাম, কিন্তু 3টা মেয়ের চিৎকার শুনলাম মনে হলো, তাই অনুসরণ করে এখানে চলে আসলাম। এখানে কোনো মেয়ে নেই, তুই ভুল শুনেছিস। এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। প্লিজ আমাদেরকে বাঁচান এই জানোয়ারগুলোর হাত থেকে। বৃষ্টি চিৎকার করে বলে উঠল। এই চুপ কর। এই যে কোনো একটা মেয়ের কণ্ঠ শুনলাম মনে হলো। এটা বলে আগন্তুক নিজের বাইকের হেডলাইট বন্ধ করলো। আলো নিভে গেলে সবাই নিজেদের চোখের সামনে থেকে হাত সরালো আর বাইরে দেখলো। জ্যোৎস্নার আলোয় সবাই স্পষ্ট দেখতে পেল ডার্ক ব্লু কালারের লং হুডি, মুখে ফিনিক্স মাস্ক, চোখের মনি নীল জ্বলজ্বল করছে। আগন্তুককে সামনের দিকে এগিয়ে আসলো। কি হচ্ছে এখানে? সেটা তো জানতে হবে না, তুই সেখান থেকে যাইতেছিলি, সেখানেই যা। যাবো তো অবশ্যই, কিন্তু এখানে কি হচ্ছে দেখে তো যাব। তাছাড়া কে যেন আমার বাপকে নিয়ে কথা বলল। আমি কি বলেছি কি করবি তুই? যেটা বলে একটি ছেলে এগিয়ে গেল। সাথে সাথে আগন্তুক লোকটি নিজের পিস্তল বের করে ছেলেটির মাথা বরাবর শুট করে দিল। ছেলেটির সাথে সাথেই ধপ করে মাটিতে পড়ে গেল। হঠাৎ করে এসব হয়ে যাওয়াতে বাকি ছেলেগুলো ভয় পেয়ে গেল। কে তুই? আর তোর কাছে বন্দুক কেন? আমি কে সেটা তোরা একটু পরে জানতে পারবি, কিন্তু আগে ওই মেয়েগুলোকে ছেড়ে দে। দেখ ভাই, তুই এমনিতেই আমাদের একজনকে মেরে ফেলেছিস, তবু আমরা তোকে কিচ্ছু বলবো না। তুই আমাদের সাথেও এই মেয়েগুলোর সাথে মস্তি কর। মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তোরা যদি নিজেদের ভালো চাস তাহলে ওদের ছেড়ে দে, না হলে ওর মতোই তোরা উপরে চলে যাবি। তোকে কিছু বলা হচ্ছে না বলে বেশি বেড়ে যাচ্ছিস। এই শালাকে খতম কর আগে। ছেলের কথা শুনে বাকি ছেলেগুলো নিজেদের পিস্তল বের করলো আর আগন্তুক লোকটির দিকে তাক করলো। এসব কি হচ্ছে? বৃষ্টিরা কিছুই বুঝতে পারছে না। তার তো এমন খুনোখুনি দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে আরো। আগন্তুক লোকটি হাসি দিল, যেটা সবার কাছে খুবই ভয়ঙ্কর লাগলো। সবার লোম দাঁড়িয়ে যাবার মতো অবস্থা। পিস্তল হাতে রাখলে হয় না, টিগার চাপার মতো সাহস থাকা লাগে। আমাকে সাহস কি দেখাচ্ছিস? গার্লস, তোমরা একটু চোখ বন্ধ করো তো। আগন্তুক এই কথা বলতে দেরি, কিন্তু বৃষ্টিরা চোখে হাত দিতে দেরি করেনি। এটা দেখে আগন্তুক লোকটি মুচকি হাসলো। তারপর চোখের পলকে বাকি ছেলেগুলোর কপাল ভেদ করে শুট করে গুলি চালিয়ে দিল। বন্দুকের গুলির আওয়াজ শুনে 3জন মেয়ে কেঁপে উঠল এবং সাথে সাথে মাটিতে ধপাধপ করে পড়ে যাওয়ার আওয়াজ শুনল। এতে বৃষ্টিরা নিজের চোখের সামনে থেকে হাত সরিয়ে দেখল সব ছেলেগুলো মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। 3জনের সামনের দিকে তাকিয়ে দেখল আগন্তুক লোকটি চলে যাচ্ছে, হাতে তার বন্দুক। লোকটি নিজের বাইকের ওপর বসলো এবং টান দিয়ে সেখান থেকে চলে গেল। 3জনের কেউই তার মুখটি দেখতে পারল না। যেই হোক না কেন, কাজটা কিন্তু খুব ভালো করেছে। কি ভালো করেছে বল? 7জন লোককে মেরে ফেললো এক নিমেষে, আর এটা তোর ভালো বলছিস? আরে গাধা, এই লোকটি যদি না আসতো তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভাবতো। সমাজে ধর্ষিতা হয়ে বেঁচে থাকা লাগতো। কিন্তু এই অপরিচিত লোকটি। মায়ের কথা শুনে বৃষ্টির সামনে এগিয়ে গেল আর লাশের কাছ থেকে মাস্কটি তুলে নিল। এটা তো একটা ফিনিক্স মাস্ক। এটার উপর লেখা আছে, এটা তো একটা ফিনিক্স মাস্ক। এটার উপর একটা লেখা জল করছে, ছদ্মবেশী কিলার এমকে। এখন এত খেয়াল করতে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হ। এটা বলে 3 বান্ধবী সেই বাংলো থেকে বেরিয়ে নিজেদের গাড়ির কাছে চলে আসলো এবং বাড়ির দিকে রওনা দিল। ব্রেকিং নিউজ,
এইমাত্র খবর পাওয়া গেল শহরের ফাঁকা রাস্তার পাশে পুরনো একটি বাংলোতে 7টা ছেলের ডেড বডি পাওয়া গেছে। সবারই মৃত্যু একটি কারণে হয়েছে, আর সেটা হলো গুলি। 7 জনেরই কপাল ভেদ করে গুলি চলে গেছে। দেখে মনে হচ্ছে তাদেরকে কোনো শার্প শুটার করেছে। গুলি তাদের কপালে একদম নিখুঁতভাবে লেগেছে। এই পর্যন্ত শহরে অনেকগুলো এনিমি খুন হয়েছে, কিন্তু কে খুন করেছে প্রশাসন তা খুঁজে বের করতে পারেনি। স্যার, কে বা কারা এই খুনগুলো করেছে আপনারা কি কিছু জানতে পেরেছেন? ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলো। দেখুন, আমরা পুরোদমে খুনিকে খোঁজার চেষ্টা করছি, আর খুব শীঘ্রই আমরা তাকে ধরে ফেলব। থানায় নতুন দারোগা রেহান এই কথাটি বলল। এই কথাটা তো আমরা কবে থেকে শুনে আসছি, কিন্তু আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না কেন? আমরা কি ধরে নেব প্রশাসন এই খুনিকে ধরতে ব্যর্থ? আপনারা ভুল বলছেন। আমরা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আর আমি আশাস্বরূপ বলতে পারি এই খুনিকে খুব তাড়াতাড়ি আমরা গ্রেপ্তার করব আর কঠিন শাস্তি দেব। আপনারা কি খুনের কোনো ক্লু পেয়েছেন? দেখুন, আপনারা প্রশ্ন করা বাদ দিন আর আমাদের কাজ আমাদেরকে করতে দিন। আপনারা এখন এখান থেকে যেতে পারেন। এটা বলে দারোগা রেহান খুনের স্পটের জায়গায় চলে গেল, আর প্রেসের লোক বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো। এত সময় খবর দেখতেছিল শফিক সাহেব, আর তার পাশে ছিলেন তার স্ত্রী। দেখছো দিনকে দিন দেশের কি অবস্থা হয়েছে। একসঙ্গে 7 জনকে মানুষ খুন করে ফেলেছে। দেশের পরিণতি খুবই ভয়াবহ। মানুষ শান্তিতে থাকতে পারছে না, আর প্রশাসনের লোক এসব খুনিদের পকেটে সবকিছুই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ সেটাই, কিন্তু তাই বলে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে পারবে না। দেখো, যারা খুন হয়েছে তারা মনে হয় কোনো অপরাধী। মানুষ তো এমনি এমনি খুন হয় না। শফিক সাহেব ও তার স্ত্রী কথা বলতেছিল, তখনই বৃষ্টি সেখানে আসলো। তুমি একদম ঠিক বলেছো বাবা। এই 7 জন হয়তো কোনো অপরাধী ছিল, কিংবা কারোর পাকা ধানে মই দিয়েছিল, তাই ওইভাবে মরেছে। আমার মতে এদের মরাই ভালো হয়েছে। কেন কেন ভালো হয়েছে? বাবা, তুমি খবরে কি দেখলে বলো তো? খবরটা কি ভালো করে দেখোনি নাকি? আমি নিজের ফোনে দেখলাম এদের শরীর থেকে মদের গন্ধ ট্রেসেস পাইছে, আর আমার মনে হয় যে ওরা কোনো খারাপ কিছু করার জন্য সেখানে গিয়েছিল। নিশ্চয়ই কোনো খুব মতলবে গিয়েছিল, তাই এমন হয়েছে। আমারও সেটা মনে হয়। দিনকাল যা হয়েছে, কাউকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, এসব বাদ দাও তো, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, ভার্সিটিতে যেতে হবে। তারপর রহিমা বেগম বৃষ্টি আর শফিক সাহেবকে খাবার টেবিলে খাবার দিতে লাগলো। বর্তমানে শফিক সাহেব রাজশাহী সিটির টপ ব্যবসায়ী। ভার্সিটির ক্যাম্পাসে নেহাল, আকাশ, বৃষ্টি, মায়া আর শ্রাবণী বসে আছে। গতকাল রাতের ঘটনা নিয়েই তারা কথা বলছে। তোদের কত করে বললাম যে আমি তোদের এগিয়ে দিয়ে আসি, কিন্তু তোরা শুনলি না। দেখলি তো কত বড় বিপদে পড়েছিলি। আরে ভাই, কে জানতো যে এই মাতালগুলো আমাদের পিছু নেবে। সেটা যাই হোক, আমিও 7 জনকে কিভাবে মারলো সেটা দেখে অবাক। মানে তুই দেখলি কিভাবে? হ্যাঁ বৃষ্টি, তুই দেখলি কিভাবে? তখন তো আমরা চোখে হাত দিয়েছিলাম। ঘটনা ক্লিয়ার করে বলতো তোরা। তাহলে শোন, আমাদের পিছনে যে মাতালগুলো নিয়েছিল না, সকালে যে খবরটা দেখলি, ওই 7 জনকে মারা হয়েছে, বুঝলি? ও আচ্ছা। কিন্তু বৃষ্টি, তুই কেমন করে দেখেছিলে? আরে বোন, হ্যাঁ, ওই অচেনা লোকটি চোখের পলকে ওই 6 জনকে ঠাস ঠাস করে গুলি মেরে ফেলেছিল। আমি আঙুলের ফাঁক দিয়ে তাকে সবই দেখেছিলাম। তারপর কি হলো? তারপর আর কি হবে, নিজের পকেট থেকে একটা কে যেন ওই লাশগুলোর পাশে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তার চেহারা দেখতে পারছিস তুই? কেমন ছিল দেখতে? আরে না ভাই, তার মুখে ইয়া বড় একটা মাস্ক পরা ছিল, মাথায় ইয়া বড় হুডি ছিল, তাই কিছু দেখতে পারিনি, কিন্তু চোখ দুটো সেই ছিল, এক কথায় ক্রাশ খাওয়ার মতো। বুঝতে পারছি, আমাদের বৃষ্টি ক্রাশ খাইছে, কিন্তু চোখ দুটো কেমন ছিল? গাঢ় নীল চোখ, চাঁদের জ্যোৎস্নায় চিকচিক করছিল। একটা জিনিস আমরা পাইছি,
সেটা হলো ফিনিক্স মার্কস। কই দেখি সেই মার্কসটি। মার্কসটি তোদের দেখানো যাবে না, তাহলে তোদের পছন্দ হয়ে যাবে, তখন ওইটা নিয়ে কাড়াকাড়ি করবি। কিন্তু একটা জিনিস তোদেরকে বলা যায়, আর সেটা হলো মার্কসের উপর খুব সুন্দর স্টাইল করে লেখা ছিল ছদ্মবেশী কিলার এমকে। ছদ্মবেশী কিলার এমকে? আরে এটা তো সেই কিলার যে 4 বছর আগে অপরাধীদের খুব মারা মারত, অপরাধীদের কোনোভাবেই নিস্তার দিত না, কিন্তু 1 বছর গায়েব হয়ে গিয়েছিল। তবে কিছুদিন ধরে আবার এমন খুন হচ্ছে, আর সেটা হয়তো এই ছদ্মবেশী কিলার করছে। আরে এবার আমার মনে পড়েছে, বৃষ্টি তোকে বলেছিলাম না ওই ছদ্মবেশী কিলার এমকে লেখাটি আমি কোথায় যেন পড়েছিলাম। হ্যাঁ বলেছিলি তো, কি হয়েছে? আরে আমি এই ছদ্মবেশী কিলার এমকের একটি আর্টিকেল পড়েছিলাম, আর সেখানে তার সকল কথা লেখা ছিল, কিভাবে মানুষ খুন করে, কাদেরকে মারে, এইসব এর বিষয়গুলো খুবই ভালো লেগেছিল আমার, কারণ সেই সব সময় ভালো মানুষদের পাশে দাঁড়ায় আর অপরাধীদের মারে। ও আচ্ছা। ওই ছদ্মবেশী কিলার যদি আমাদের ভার্সিটিতে আসতো আর ওই 5 র্যাগিং গ্রুপের অবস্থা এমন করতো না, তাহলে খুবই ভালো হতো। সেটা তুই ঠিক বলেছিস, ওদের টাইট করার জন্য এমন কাউকে লাগতো। আরে এদের মতো ছোটখাটো মাস্তানকে ঠিক করতে আবার কিলার লাগবে না? তাহলে তোরা করছিস না কেন প্রতিভা? আমরা তো ঝামেলা চাই না, তাই। জানি তোরা এক একটা ভিতর ডিম। আর যত সাহসী তুই। হ্যাঁ আমি তো সাহসী, দেখলি না কাল রাতে চিৎকার করে কেমন যাচ্ছিলাম। হ্যাঁ কিন্তু পরে কে যেন কান্নাকাটি করতেছিল। তোরা যে খুনের কাছে ছিলি এটা কাউকে জানতে দিস না, আর এই সব বিষয়ে কথা বলিস না। বাদ দে, আর অন্য কথা বল। তারপর তারা সবাই অন্য বিষয়ে কথা বলতে লাগলো, আর অন্যদিকে মাহিম অনেক চিন্তা ভাবনা করে ভার্সিটিতে আসলো। তারপর তার সাথে আরেকটি ঘটনা ঘটলো। আগের দিন খুবই বাজে র্যাগিংয়ের শিকার হবার পর মাহিম আজ ভার্সিটিতে এসেছে। ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যেতে তার একটু ভয় করছে, যদি গতকালের মতন আজও র্যাগিংয়ের শিকার হয়। এই জন্য মাহিমকে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান তার কাছে এগিয়ে গেল। গতকাল র্যাগিংয়ের শিকার হয়ে আজকে তুমি ভার্সিটিতে এসেছো, তাও আবার এই পোশাকে। কি করব চাচা বলেন, আমি তো আর বড়লোকের ছেলে নয় যে দামি দামি পোশাক পরে আসব। তাছাড়া আমার স্বপ্ন পূরণ করতে হলে এসব ছোটোখাটো বাধা আসলে তা পেরিয়ে যেতেই হবে। তাই এত খারাপ র্যাগিংয়ের শিকার হবার পরও আমি আজ ভার্সিটিতে এসেছি। তারা যা বলবে সেটাই মেনে নেবে, তাহলে হয়তো এমন খারাপ পরিস্থিতিতে পড়তে হবে না। সেটাই ভেবে দেখব। মাহিম গুটি গুটি পায়ে ভার্সিটির ভিতরে ঢুকলো। চারপাশে সে খুব ভালোভাবে খেয়াল রেখেছে। আস্তে আস্তে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাবার পর সামনে তাকিয়ে দেখলো গতকালে সেই র্যাগিং দেওয়া ছেলে ও মেয়েগুলো তাদের সামনে দিয়ে যাবে কিনা চিন্তা করতে লাগলো। অনেক চিন্তা ভাবনা করার পর দেখলো তাদের সামনে দিয়ে না গেলে ক্লাস করা হবে না, এই জন্য মাথা নিচু করে এগিয়ে চলো। মাহিম কিছু একটা চিন্তা করে র্যাগিং গ্রুপের দিকে এগিয়ে গেল। আরে আকাশ, ওইটা কালকের ছেলেটা না, যাকে কাদার ভিতর ফেলে দিয়েছিল ওই ইরারা? হ্যাঁ সেটাই তো, কিন্তু আজ ওই ছেলে নিজে থেকে এগিয়ে যাচ্ছে কেন ওদের দিকে? দেখ আজ হয়তো নিজ থেকে র্যাগিং এর শিকার হতে যাচ্ছে। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? লোকে র্যাগিং এর হাত থেকে বাঁচতে চায়, আর ওই ছেলে নাকি নিজ থেকে খেতে যাচ্ছে। এটা বলে শ্রাবণী হাসলো। আচ্ছা কথা বলিস না, দেখতে থাক কি হয়। 5 র্যাগিং গ্রুপের সামনে গিয়ে মাহিম বড় একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়ার আপুরা, কেমন আছেন আপনারা? হঠাৎ মাহিমের এসে সালাম দেওয়া দেখে তারা খুবই অবাক হলো। তারপর কিছু একটা ভেবে সবাই মুচকি হাসলো এবং সালামের উত্তর দিল। বাহ, একদিনের র্যাগিং এ তো তোর ভালো শিক্ষা হয়েছে। জি আপু, প্রথম দিন, তাই আমি কিছুই জানতাম না, এই জন্য আপনাদের সাথে বেয়াদবি করে ফেলেছিলাম। হ্যাঁ সেটাই খুবই খারাপ করেছিস। যাই হোক, আজকে তোর কপাল খুব
খুব ভালো যে তুই এসে সালাম দিয়েছিস। তো বেচারা যখন এসেছে তাহলে ছোটোখাটো কিছু একটা করা যায়। আরে হ্যাঁ, কি করবি বল। ভাইয়ারা, আজ প্লিজ কিছু করবেন না। আমি তো আপনাদের খুব সম্মান দেখিয়েছি এবং ভালো ব্যবহার করেছি। হ্যাঁ, এই জন্যই তো ছোটোখাটো কাজ দিব তোকে। কি করতে হবে একটু তাড়াতাড়ি বলুন, আমাকে আবার ক্লাস করতে হবে তো। ঠিক আছে, তোকে বেশি কিছু করতে হবে না। তুই শুধু বাইরের ক্যান্টিন থেকে গিয়ে বেনসন সিগারেট নিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া। কিন্তু কিছু সময় হয়ে গেল মাহিম সেই জায়গা থেকে নড়ল না। তাই দেখে হাবিব বলল, কি হলো, যাচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে থাকবি নাকি চড় খাবি? আসলে ভাইয়া, বেনসন সিগারেট কেনার মতো আমার কাছে টাকা নেই, তাই যদি টাকাটা আপনারা দিতেন। মাহিমের এই কথা শুনে হাবিব এসে ঠাস করে একটা চর বসে দিল মাহিমের গালে। সিগারেট কেনার জন্য আমাদের থেকে টাকা চাইছিস? বড় ভাইদের সিগারেট খাওয়াবি, এতে টাকা চাইছিস কেন? আরে তোরা এই ফকিনিকে এখনো চিনতে পারিসনি? জামা কাপড় দেখি তো বুঝতে পারছিস পকেটে হয়তো টাকা নেই। তাই হাবিব, তুই টাকা দে, সিগারেট কিনে যে টাকাটা বাঁচবে সেটা ওই ফকিনিকে দিয়ে দিস। এরা, তুই একদম ঠিক বলেছিস। এইসব ছোট লোকের কাছে সাধারণ সিগারেট কেনার টাকাই হয়তো নেই, আবার বেনসন। এই কথা বলে হাবিব নিজের পকেট থেকে 500 টাকা বের করে মাহিমের জামার পকেটে গুজে দিল। এখন গিয়ে তাড়াতাড়ি 1 প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়। আচ্ছা। এটা বলে মাহিম গালে হাত দিয়ে ভার্সিটির বাইরের ক্যান্টিন যেতে লাগলো। দেখলি তো, শালা হারামজাদা অযথায় গিয়ে একটা থাপ্পড় খেলো। আবার তো বাইরে গেল, হয়তো কিছু কিনতে পাঠিয়েছে। আরে ওইসব দেখলে আমাদের হবে না, ক্লাস করতে হবে, তাড়াতাড়ি চল। বৃষ্টির কথা শুনে সবাই সহমত জানালো এবং সবাই উঠে নিজের ক্লাসের দিকে যেতে লাগলো। অন্যদিকে মাহিম সিগারেট কিনে নিয়ে তাদের সামনে আসলো। এই নিন ভাইয়া, আপনাদের সিগারেট আর টাকা। সিগারেটটা দে আর টাকা তোর কাছে রেখে দে। টাকা লাগবে না ভাইয়া। বেশি কথা বলিস কেন? যেটা বললাম সেটা কর, হারামির বাচ্চা। বেশি মুখে মুখে তর্ক করলে কালকের মতন শিক্ষা দিয়ে দিব। না না ভাইয়া, কিছুই করতে হবে না, আমি টাকাটা নিচ্ছি। গুড, শুধু শুধু থাপ্পড় খেলি। যেতে পারিস, আর আমরা যখন ডাকবো তখন যেন এসে হাজির হওয়া যায়। আচ্ছা। এরপর মাহিম টাকাগুলো নিজের কাছেই রেখে দিল। তারপর নিজের ক্লাস খুঁজতে লাগলো। অবশেষে পেয়েও গেল, কিন্তু ক্লাসের সামনে এসে দেখলো অলরেডি স্যার ক্লাসে প্রবেশ করেছে। তাই মাহিম ভয়ে ভয়ে ক্লাসরুমে আসলো। আসতে পারি স্যার? মাহিমের কথা শুনে ক্লাসের স্যার সহ সকল স্টুডেন্ট দরজার দিকে তাকালো এবং সবার নজরে খ্যাতমার্কা একটা ছেলেকে চোখে বাঁধলো। কে তুমি? আর এই সময় ক্লাসের সামনে কি করছো? স্যার, আমি এই ক্লাসেরই স্টুডেন্ট। দেখে তো সেটা মনে হচ্ছে না। সে যাই হোক, এত লাইট কেন? আসলে স্যার, ভার্সিটিতে আজ আমার প্রথম দিন, তাই ক্লাস খুঁজে বের করতে একটু সময় লাগলো। ঠিক আছে, আজকের মতন প্রবেশ করো, কিন্তু এরপর যদি কোনোদিন লেট হয় তাহলে আমার ক্লাসে ঢুকতে দেব না। ওকে স্যার। স্যারের অনুমতি পেয়ে মাহিম দরজা দিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো, কিন্তু নিজের পায়ের সাথে পা বেঁধে ধপাস করে সবার সামনে পড়ে গেল। এটা দেখে ক্লাসের সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। এমনকি স্যারও প্রচণ্ড বিরক্ত হলো। স্যার সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল আর মাহিমকে বলল, দেখে শুনে চলতে পারো না? অত বড় তো চশমা পরে আছো, তাও চোখে দেখো না। স্যারের এমন কথা শুনে ক্লাসের সবার হাসির রোল পড়ে গেল আর মাহিম অপমানিত হয়ে নিচে পড়ে থাকা চশমাটি তুলে নিজে উঠে দাঁড়ালো। সরি স্যার, আর এমন হবে না। আসলে প্রথম দিন, তাই নিজের কাছে কেমন জানি লাগছে, এই জন্য এমন হয়েছে। আমি তোমার থেকে এইসব শুনতে চাইনি, আর আমাকে ক্লাস নিতে দাও। যত সব ক্লাস নেওয়ার সময় ডিস্টার্ব করে। ঠিক আছে স্যার। মাহিম নিজের চশমাটি পরে ব্যাগ ভালোভাবে কাঁধে নিল, তারপর গিয়ে সবার পিছনের একটি বেঞ্চে বসলো। এখনো অনেকেই আছে যারা মাহিমের দিকে তাকে খিলখিল করে মুখ টিপে হাসতেছে, যা মাহিম
খুব ভালো করে বুঝতে পারছে। অতঃপর যথা নিয়মে স্যার ইংরেজি ক্লাস করালো এবং ঘন্টা দিলে স্যার রুম থেকে বেরিয়ে গেল। ইংরেজি স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলে মাহিমকে নিয়ে সবাই হাসাহাসি করতে লাগলো এবং অনেকে অনেক কথা বলতে লাগলো। আর দেখ ভাই, সবাই দেখ, ক্লাসে এক ফকিন্নি কানা আসছে। হ্যাঁ, তোরা যদি কেউ চাস এই ফকিন্নিকে কয়টা টাকা ভিক্ষা দিতে পারিস। না হলে তোরা কেউ একটা মোটা আর বড় চশমা কিনে দিতে পারিস। একটা দিয়ে তার হচ্ছে না, আরেকটা লাগবে। এইসব ছোট লোক যে কিভাবে এই ভার্সিটিতে চান্স পায় বলছে না। এইভাবে অনেক অনেক রকমের টল করতে লাগলো মাহিমকে নিয়ে। আর মাহিমের নিজের কান দিয়ে নিশ্চুপভাবে শুনে যাওয়া ছাড়া আর কিছুই করলো না। কী বা করবে, ক্লাসের সবাই বড়লোক পরিবারের ছেলে আর মাহিম নিজে একজন সাধারণ ছেলে। মাহিম তাদের কথায় কান না দিয়ে নিশ্চুপ হয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। দেখছিস বৃষ্টি, ছেলেটা অসাবধানতায় পড়ে গিয়ে কত রকমের কথা শুনতে হচ্ছে। আজ ও গরিব বলে সবাই এত রকমের কথা বলছে। সে যদি আমাদের মতো বড় লোক হতো তাহলে এইসব কথা বলার সাহস হতো না কারোর। এটা তুই ঠিক বলছিস বৃষ্টি। আজকাল আমাদের সমাজে এমনকি সব জায়গায় গরিবরা অবহেলিত। তোরা চাইলে এই ছেলের সঙ্গে আমরা সবাই বন্ধুত্ব করতে পারি, কারণ ওর মতো গরিবের পাশে আমাদের থাকা উচিত। তাহলে নিজেকে একটু শক্ত মনে করবে সে। আরে তুই কি পাগল হয়ে গেছিস বৃষ্টি? ওর সাথে আমাদের যায় নাকি? তাছাড়া ওর সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। মায়া, শেষ পর্যন্ত তুইও বাকিদের মতো বললি। আমি ভাবতে পারছি না, তোর চিন্তা চেতনা বাকিদের মতো। আরে আমি সেইভাবে বলতে চাইনি। থাক, বুঝতে পেরেছি বাকিরা কি বলছিস। ওই ছেলের সাথে বন্ধুত্ব করবি। আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোরা যখন বন্ধুত্ব করতে চাইছিস তাহলে আমরাও রাজি। ঠিক আছে, তাহলে আজ ভার্সিটির ক্লাস করার পরই তার সাথে আমরা কথা বলবো। এইভাবে দেখে দেখে 4টে ক্লাস হয়ে গেল। প্রতিটা ক্লাসেই মাহিম নিশ্চুপ ছিল। তাকে নিয়ে সবাই টল করেছে, হাসাহাসি করেছে, কিন্তু কেউ বন্ধুত্ব করতে আসেনি। এতে মাহিমের কোনো মাথা ব্যথা নেই, সে দিব্যি ঠিক আছে। একটা ক্লাস বাদ থাকতে মাহিমের আর ভালো লাগছিল না এসব শুনতে, আর ক্লাস করতে ভালো লাগছিল না। তাই নিজের ব্যাগটি কাঁধে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল, এমনকি সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। সব ক্লাস শেষ হলে বৃষ্টি ও তার বন্ধুরা মাহিমের কাছে যাবে ভাবলো, কিন্তু তারা খেয়াল করলো মাহিমের জায়গায় কেউ নেই। ওই ছেলেটি মনে হয় এক ক্লাস আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ তাই মনে হয়, কারণ এর আগের ক্লাসে আমি তাকে দেখেছিলাম। আজকেও ক্লাবে যাবি নাকি তোরা? আরে একদম না, আজ কোথাও যাওয়া হবে না। কাল যেটা হচ্ছে তাই কয়দিন বন্ধ থাকো। নিজেদের মাঝে কথা বলতে বলতে তারা সবাই ভার্সিটি থেকে বেরিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাতের অন্ধকারে হোটেলের একটি রুমে একটি মেয়ের সঙ্গে শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত রাজশাহী ভার্সিটির বিপি মামুন। প্রতিদিনই নতুন নতুন মেয়ে নিয়ে এই হোটেলে আসে। মেয়েরা স্বেচ্ছায় আসে, আর না হলে মামুনের ছেলেপেলে ধরে নিয়ে আসে। ভার্সিটিতে যাকে মামুনের ভালো লাগে তাকে অফার করে, আর অফার না মানলে রাতের অন্ধকারে তাকে ধরে নিয়ে আসে। এটা মামুনের নিত্যদিনের কাজ, তাকে ধরার মতন কেউ নেই। ঠিক প্রতিদিনের মতো আজও একটি মেয়েকে জোর করে ধরে নিয়ে এসে শারীরিক সম্পর্ক করছে। মেয়েটি এসব সহ্য করতে না পেরে কান্না করছে এবং হাতাহাতি করছে, যেটা মামুনের কাছে খুবই বিরক্ত লাগছে। তাই টেবিলের উপর থেকে নিজের বন্দুকটি নিয়ে মেয়েটির পেট বরাবর গুলি করে দিল। সাথে সাথে মেয়েটি নিস্তব্ধ। এইটুকু সহ্য করতে পারিস না, আবার মেয়ে হয়েছিস কিসের জন্য? এখন যা, ওপরে গিয়ে শান্তিতে থাক। এটা বলে মৃত মেয়েটির শরীরের সাথে কিছু সময় শারীরিক সম্পর্ক করে মামুন উঠে দাঁড়ালো এবং নিজের পোশাক পরে নিল। বন্দুকটি নিজের কোমরে গুজে সিগারেট বের করে একটি সিগারেট ধরালো। তারপর জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো।
নিজের ফোন বের করে মামুন কাউকে ফোন দিল। লাশটাকে রুম থেকে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে দিয়ে আয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শালিকে আজ মেরে দিলাম, খুব বিরক্ত করছিল। মামুন ফোন কেটে দিয়ে আবার সিগারেট টানতে লাগলো। কিছু সময় পর রুমের মাঝে দুইজন ছেলে আসলো। ভাই, আপনি আজকেও একটি মেয়েকে মেরে ফেললেন। কি করব, আমার কাজের সময় বেশি বিরক্ত করলে একদম ভালো লাগে না, আর এই শালি তো বেশি করতেছিল, তাই উপরে পাঠিয়ে দিলাম। কিন্তু ভাই, কিছুদিন পর পর যদি এমন হয় তাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে। কি হবে না হবে সেটা আমি বুঝে নেব। তুই বলার কে, কুত্তার বাচ্চা? তুই আমার পালিত কুত্তা, তোকে টাকা দিই আর তাই তুই কাজ করিস। এখন কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান না করে যেটা বললাম সেটা কর। মামুন রেগে কথাগুলো বলো। সরি ভাই, ভুল হয়ে গেছে। এটা বলে ছেলে দুটো মেয়েটির গায়ের পোশাক দিয়ে ভালোভাবে ঢেকে নিল। তারপর মেয়েটিকে নিয়ে রুমের বাইরে চলে গেল। আল্লাহ জানে এই পিশাচ আর কত মেয়ের জীবন নষ্ট করবে। একে মারার জন্য কেউ কি আসবে না? এসব কথা বলিস না, ওই জানোয়ার শুনতে পারলে আমাদের কেউ মেরে ফেলবে। আমার কাছে যদি কোনো পাওয়ার থাকতো তাহলে এই শালাকে গুলি করে মারতাম। যেটা নেই সেটা বলে কি লাভ? এর সাথে তো কাজও ছাড়তে পারছি না। ছেড়ে দেওয়ার হলে কবেই ছেড়ে দিতাম। হ্যাঁ, ছাড়লে তো আমাদেরকে আগে। এইভাবে দুজন কথা বলতে বলতে মেয়েটির লাশটাকে নদীর পাড়ে ফেলে দিতে আসলো। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টি, হাতে তার ফিনিক্স মাস্ক। খুব মনোযোগ সহকারে সেটি দেখছে। একসময় সে নিজের মুখে এটা পরে নিল। বাহ, আমাকে দেখতে তো সেই লাগছে, ছদ্মবেশী লেডি কিলার। এটা বলে বৃষ্টি হাসতে লাগলো এবং বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ছবি তুলতে লাগলো। একটি গোডাউনে 3টি ছেলেকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ছদ্মবেশী কিলার, আর তার হাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। 3টে ছেলে বাঁচার জন্য খুবই আকুতি মিনতি করছে, কিন্তু ছদ্মবেশী কিলার সেই সব কানে নিচ্ছে না। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমরা কি ভুল করেছি আপনার কাছে? তোরা অনেক বড় ভুল করেছিস, তার মাঝে সবচেয়ে বড় ভুল তোরা অপরাধী। তাছাড়া মেয়েদেরকে ধর্ষণ করেও সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস। আমরা আর এইসব করবো না, আমাদেরকে ছেড়ে দিন, আমরা পুলিশের কাছে স্যারেন্ডার করব। পুলিশ তোদের কিছুই করতে পারবে না, কারণ 2 দিন জেলের ভিতর থেকে আবার বাইরে আসবি। তাই তোদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এটা বলে ছদ্মবেশী কিলার তাদের বিভিন্নভাবে টর্চার করতে লাগলো। এক সময় চাইনিজ কুড়াল দিয়ে সবার গলা কেটে দিল, আর ছুরি দিয়ে বুকের ওপর ধর্ষক লিখে দিল। এই লাশগুলোকে শহরের সবচেয়ে জনগণ যেখানে বেশি থাকে সেখানে ফেলে দিয়ে আয়। ঠিক আছে ভাই। ছদ্মবেশী কিলার নিজের লোককে এই কথা বলে গোডাউন থেকে বেরিয়ে গেল।